ও মাঝি ভাই, ও মাঝি ভাই, ও মাঝি ভাই, আমি মার ধারে যাব। ও মাঝি ভাই, আমি মার কাছে যাব। আমাকে একটু নদী পার করে দাও না মাঝি ভাই। ঝড় বৃষ্টি, গভীর অন্ধকার নদীর পার, নদীর তীরবর্তী এলাকা, গভীর অন্ধকার। বালক দিকের সর্দার ফটিক, কয়েকজন বালক, অনেক সময় অতিবাহিত হলো, কিন্তু খেলার জন্য কোনো নতুন উপকরণ বা নতুন কোনো খেলার চিন্তা কিছুই যেন মাথায় আসছে না। বালক সর্দার ফটিক, তুমি কি বলো, কি খেলবো আজকে আমরা? ফটিক একটু ভেবে, আমার মাথায় নতুন একটা পরিকল্পনা এসেছে। বালকবৃন্দ সকলে উৎসাহিত হয়ে, নতুন পরিকল্পনা, নতুন খেলা, কি বলো, কি বলো? ফটিক সামনের কাঠের গুঁড়িটির দিকে নির্দেশ করে, আজকে একটি নতুন খেলা খেলি। এই যে সামনে কাঠের গুঁড়িটা দেখতে পাচ্ছ, চলো ওটাকেই আমরা কোথাও গড়িয়ে নিয়ে যাই। বালকবৃন্দ, তাহলে তো যে ব্যক্তির কাঠ প্রয়োজন তার অসুবিধা বোধ হবে। ফটিক বলল দ্বিগুণ উৎসাহিত হয়ে, আরে তার সেই অসুবিধাটা দেখেই তো আমরা আনন্দ পাবো। বালকবৃন্দ, বাহ, দারুণ প্রস্তাব, তাহলে তাই হোক। সকলে মিলে তাই হোক, তাই হোক। এমন সময় ফটিকের ছোট ভাই মাখনলাল, সেই এতক্ষণ চুপ করে বসেছিল, সে হঠাৎ উঠে গিয়ে কাঠের গুঁড়িটির উপর বসল। সকলে সেটাকে দেখে অবাক হয়ে গেল। বালকবৃন্দ, এই মাখন, কি করছিস? ওটাতে বসলি কেন? ওটাকেই তো আজকে আমরা গড়িয়ে গড়িয়ে অন্যত্র নিয়ে যাবো, এটাই তো আজকে আমাদের খেলা। এই মাখন, ওঠ, কি করছিস ওটাতে তুই? মাখন ভাবুক হয়ে, আমি মানব সৃষ্ট সকল প্রকার ক্রিয়ার অসারতা সম্পর্কে নীরবে চিন্তা করছি। বালকবৃন্দ অবাক হয়ে, কি বললি তুই? মানব সৃষ্ট সকল, কি যেন, কি না পড়তো এটা থেকে? মাখনলালকে আরো দুই একজন বালক কাঠের গুঁড়ি থেকে উঠানোর চেষ্টা করলো, কিন্তু মাখন আরো ভালো করে কাঠের গুঁড়ির উপর নিজের স্থান পাকা করে বসলো। ফটিক আস্ফালন করে মাখনের সামনে এসে, দেখ, মার খাবি, এই বেলা ওঠ। কিন্তু এতেও মাখনলালের স্থান পরিবর্তনের কোনো উপক্রম দেখা গেল না। ফটিক বলল, এখন আমরা বালক সর্দার হিসাবে নিজের রাজ সম্মান রক্ষার্থে তোর গণ্ডদেশে একটি চর কষিয়ে দিতে পারি, কিন্তু করব না। ইচ্ছা করলেও আমি তোকে শাসন করতে পারি, কিন্তু করব না। সকলে ফটিকের মুখের দিকে তাকিয়ে, কেননা এই মুহূর্তে আমার মাথায় পূর্বাপেক্ষা আরো একটু ভালো খেলার পরিকল্পনা উদয় হয়েছে, তাতে আরো একটু বেশি মজা আছে। বালকবৃন্দ, কিন্তু বালক সর্দার ফটিক, কি সেই নতুন খেলা? ফটিক বললে, সকলের দিকে একটু তাকিয়ে একটি রহস্যময় উত্তেজনা তৈরি করে মাখনকে শুদ্ধ ওই গুঁড়ি গড়াতে আরম্ভ করব। বালকেরা কোমর বেঁধে খেলার জন্য প্রস্তুত হলো, কিন্তু মাখন এখনো কাঠের গুঁড়ির উপর নির্বিচার চিত্তে বসে থাকলো। বালকবৃন্দ, মারে ঠেলা হেইও, সাবাস জোয়ান, হেইও, মারে ঠেলা হেইও। কিন্তু কাঠের গুঁড়ি একটু গড়াতেই মাখন ভূমিসাৎ হয়ে গেল। বালকেরা অত্যন্ত আনন্দিত হয়ে উঠল, কিন্তু ফটিক যেন একটু ভয় পেয়ে গেল। সে শশব্যস্ত হয়ে মাখনকে তুলে ধরতে গেল। মাখন প্রচণ্ড রাগে ক্ষুব্ধ হয়ে নিজেই গা ঝাড়া দিয়ে উঠল। উঠেই সে প্রচণ্ড রাগে ফটিকের উপর ঝাঁপিয়ে পড়ল, তাকে অন্ধভাবে মারতে থাকলো, আর নাকে মুখে আঁচড় কেটে দিল, এবং শেষে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা হলো। ফটিক এই ঘটনায় প্রচণ্ড ভয় ও আশ্চর্য হওয়ায় সংমিশ্রণ অভিব্যক্ত সহ পাশ থেকে গোটাকত কাশ উৎপাটন করে সেই কাঠের গুঁড়ির উপর বসেই চিবোতে থাকলো। ঠিক এমন সময় এক অর্ধবয়সী ভদ্রলোক নৌকা করে আসলেন। তিনি বালক দিকে দেখেই এগিয়ে গেলেন। ভদ্রলোক বললেন, আচ্ছা, এই যে তোমরা। সকল বালক ভদ্রলোকের দিকে তাকালো। চক্রবর্তীদের বাড়িটা কোথায় বলতে পারো? সকলে ফটিকের দিকে তাকালো। ফটিক সকলের দিকে তাকিয়ে বুঝতে পারলো সকলে তার দিকেই তাকিয়ে আছে, সুতরাং উত্তরটা তাকেই দিতে হবে। ফটিক বলল, অনির্দিষ্ট পথ নির্দেশ করে, ওই যে কোথা। ভদ্রলোক অবাক হয়ে ফটিকের পথ নির্দেশের দিকে তাকিয়ে, কোথা,
কোথা? ফটিক বিরক্ত হয়ে জানি না বলেই ফটিক পূর্বের মতো কাশের তৃণ চিবোতে থাকলো। ভদ্রলোক বিরক্ত হয়ে যেদিক থেকে আসছিলেন তার উল্টো দিকেই রওনা হলেন। বাঘা বাঘবে সরাসরি ফটিকের দিকে এগিয়ে গেল। বাঘা বাঘবে, ফটিক দাদা, মা ডাকছে। ফটিক উদাসীন হয়ে যাবো না। বাঘা বাঘবে, যাবে না? এই বলে সে বাঘা বাঘবে ফটিককে বলপূর্বক আরো কোলা করে তুলে নিল। অন্যান্য বালকেরা ভয় পেয়ে বাড়ি চলে গেল। ফটিক নিষ্ফল আক্রোশে হাত পা ছুটতে লাগলো। বাঘা বাঘবে সেই অবস্থাতেই ফটিককে নিয়ে বাড়ি এলো এবং তাকে শক্ত করে ধরে থাকলো। বাঘা বাঘবে, মা ফটিককে নিয়ে এসেছি মা। ফটিকের মা অগ্নিমূর্তি হয়ে বললেন, সোজা ফটিকের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন। ফটিকের মা বলল, আবার তুই মাখনকে মেরেছিস? ফটিক বলল, না মারিনি। ফটিকের মা বলল, ফের মিথ্যে কথা বলছিস? ফটিক বলল, না কখনো মারিনি, মাখনকে জিজ্ঞাসা করো। মাখন কোনো কারোর জিজ্ঞাসার অপেক্ষা না করেই হ্যাঁ মেরেছে। এই কথা ফটিকের সহ্য হলো না। সে দ্রুত গিয়ে মাখনকে এক সশব্দ চড় কষিয়ে দিল। ফটিক চড় মারার পর ফের মিথ্যে কথা। ফটিকের মা প্রচন্ড রেগে গিয়ে ফটিকের সবেগে নাড়া দিয়ে তার দিকে প্রবল কয়েকটা চপেটাঘাত করলেন। ফটিক এই সময়ে মাকে একটু ঠেলে দেয়। মা তাতে আরো অগ্নিমূর্তি ধারণ করে। ফটিকের মা, কি তুই আমার গায়ে হাত তুলছিস? ঠিক এই সময়ে ভদ্রলোক ফটিকের মামা এসে হাজির। ফটিক ও তার মায়ের রাগারাগি দৃশ্য তার চোখে পড়ে। ফটিকের মামা, কি হচ্ছে তোমাদের? ফটিকের মা ভদ্রলোককে দেখে আনন্দে অভিভূত হয়ে পড়লেন। তার দিকে এগিয়ে যান। ফটিকের মা বলল, ও মা, এতে দাদা, তুমি কবে এলে? বলেই গড় হয়ে ফটিকের মা ভদ্রলোককে প্রণাম করলেন। ফটিকের মামা বললে, আসতে পারিনি। তোর বিয়ের পর সেই যে পশ্চিমে কাজ করতে গেলাম আর এই এলাম, তা এর মধ্যে তোর দুটি ছেলে হয়েছে সে সংবাদ পেয়েছি। তা কোথায় তোর সেই গুণধর পুত্র দুটি? ফটিকের মা বললেন, ফটিকের দিকে ইঙ্গিত করে, তার মধ্যে তো একটি তোমার সামনেই আছে দাদা, এই হলো ফটিক। আমার হাড় মাংস সব চালিয়ে খেলো, বড় জ্বালাতন করছে ছেলেটা। ফটিকের মামা বিশম্বর বাবু, তা তুমি সেই না যার সঙ্গে নদীর ঘাটে দেখা হয়েছিল? চিনতে পারার পর এর সাথে তো আমার আগেই সাক্ষাৎ হয়েছে। বলেই সে হাসতে শুরু করলো, হা হা করে। ফটিকের মা, দাদা তুমি এতদিন পর এলে, মাত্র কয়েকটা দিন থাকলে, আবার চলে যাচ্ছ। আর কটা দিন থেকে গেলে পারতে। বিশম্বর বাবু, উপায় নাই। ফটিকের মা বললে, কিন্তু এই ফটিক বাদর যে আমাকে জ্বালিয়ে মারে। তুমি কটা দিন ছিলে তাই এই বাদরটা বিশিষ্ট বালকের ন্যায় আচরণ করেছে, কিন্তু তুমি চলে গেলেই এর আবার ল্যাজ গজাবে, বাদর হয়ে গাছে চড়বে। বিশম্বর বাবু একটু ভেবে বললে, তাই এক কাজ করা যায়, ফটিককে আমি কলকাতায় নিয়ে গিয়ে নিজের কাছে রাখবো, সেখানেই পড়াশুনো করাবো, উপযুক্ত শিক্ষা দেওয়ার চেষ্টা করবো। ফটিকের মা অত্যন্ত আনন্দিত হয়ে বললে, সেই ভালো দাদা, তাহলে ছেলেটা মানুষ হবে। বিশম্বর বাবু বললে ফটিককে উদ্দেশ্য করে, কি রে ফটিক, আমার সঙ্গে কলকাতায় যাবে? ফটিক আনন্দে লাফিয়ে ওঠে, যাবো, অবশ্যই যাবো। বিশম্বর বাবু বললে, বা সেই ভালো, তুই চল আমার সাথে, এখানে মাকে অতিষ্ঠ করে মারছিস। ফটিক বলল অত্যন্ত উদ্দীপনা আগ্রহের সাথে, কবে যাবে বলো? এক্ষুনি চলো। মাখনের দিকে তাকিয়ে যাওয়ার আগে অবশ্য আমার আনন্দের ঔদার্য বশত আমার ছিপ, ঘুড়ি, লাটায় সমস্ত তোকে পুত্র পৌত্রাদিক্রমে ভোগ দখল করার পুরো অধিকার দিয়ে গেলাম। বিশম্বরবাবুর বাড়ি অর্থাৎ ফটিকের মামার বাড়ি ছিমছাম সাজানো গোছানো, আসবাবপত্র পরিপূর্ণ। ফটিকের মামি একটি চেয়ারে উপবিষ্টিতা।
এমন সময় বিশম্বরবাবু ফটিকের সাথে বাড়ি এসে হাজির হলো। বিশম্বরবাবু স্ত্রীকে বললে, এই দেখো কাকে সাথে করে এনেছি, আমার ভাগ্নে ফটিক। ফটিক এগিয়ে গিয়ে মামিকে প্রণাম করলো। মামি কিছুটা বিরক্ত হলো। বিশম্বরবাবু স্ত্রী বিরক্ত বুঝতে পেরে ফটিককে উদ্দেশ্য করে বললে, আচ্ছা ফটিক, তুমি পাশের ঘরে একটু জিরিয়ে নাও। একথা শুনে ফটিকের মনটা একটু খারাপ হলো। বিশম্বরবাবুর স্ত্রী, এ এখন এখানেই থাকবে? বিশম্বরবাবু ইতস্তত করে বললেন, হ্যাঁ সেই রকমও তো ভেবেছি। বিশম্বরবাবুর স্ত্রী আরো একটু বেশি বিরক্ত হয়ে, আমার তিনটে ছেলে নিয়ে আমি নিজেই হিমশিম খাচ্ছি, তার মধ্যে এই অপরিচিত অশিক্ষিত পাড়া গায়ে একটা ছেলে এখানে থাকবে? বলি, তোমার এত বয়স হলো, কোনো কাণ্ডজ্ঞান আছে? বিশম্বরবাবু ও তার স্ত্রীর কথা শেষ হতে না হতেই এমন সময় হন্তদন্ত হয়ে তাদের তিন ছেলে পরনে স্কুলের পোশাক, কাঁধে বইয়ের ব্যাগ নিয়ে হাজির হলো। বিশম্বরবাবুর বড় ছেলে বলল, বাবা, আমরা আর কোনোদিন ফটিককে নিয়ে স্কুলে যাব না। বিশম্বরবাবু, কেন, কি হলো আবার? বিশম্বরবাবুর মেজো ছেলে বলল, একদিনও পড়া পারে না, মাস্টার মশাইয়ের কাছে প্রতিদিন মার খায়, সকলে ওকে গেয়েও ভূত বলে। তাদের কথাবার্তা চলতে চলতে ফটিককেও বিধ্বস্ত অবস্থায় দেখা গেল। বিশম্বরবাবু ফটিককে দেখতে পেয়ে, কেন রে ফটিক, একদিনও পড়া পারিস না কেন? ফটিক মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে থাকে। বিশম্বরবাবুর ছোট ছেলে বলে, পড়া তো পারেই না, এমনকি মাস্টারমশাই বোর্ডে অঙ্ক কষিয়ে দিলে তা দেখে খাতায় টুকতেও ভুল করে, সব সময় যেন অন্যমনস্ক হয়ে থাকে। বিশম্বরবাবু বললেন রাগ করে ফটিকের দিকে তাকিয়ে, কেন রে ফটিক, ব্যাপারটা কি হচ্ছে? ফটিক অত্যন্ত ভয় পেয়ে, মামা বাবু, আমি আমার বই হারিয়ে ফেলেছি। একথা শুনে ফটিকের মামি অত্যন্ত রেগে যায়। বিশম্বরবাবুর স্ত্রী, তোমাকে মাসে 5 বার বই কিনে দেবার সামর্থ্য আমাদের নেই, বলেই তিনি উঠে পড়েন এবং চলে যান। ফটিকের মামাতো ভাইয়েরা অত্যন্ত বিরক্ত হয়ে চলে যায়। ফটিক কাঁদতে কাঁদতে, মামা বাবু, আমি মায়ের কাছে যাব, এখানে আমাকে কেউ পছন্দ করে না, কেউ আমায় ভালোবাসে না, সবার কাছে আমি অসহ্যের পাত্র, আমার শ্বাস বন্ধ হয়ে আসছে, আমি বাড়ি যাব। বিশম্বরবাবু, আচ্ছা সে দেখা যাবে, কার্তিক মাসে স্কুলের ছুটি হোক, তারপর দেখা যাবে। আলো নিভে যায়, তার কিছুক্ষণ পর আলো আবার জ্বলে ওঠে। বিশম্বরবাবু আর তার স্ত্রী এসে হাজির হলো। চেয়ারে বসে আছেন। এমন সময় বিশম্বরবাবু তিন ছেলে স্কুলে যাওয়ার জন্য উদ্যত হলো। বিশম্বরবাবু, কিরে, স্কুলে চললি? বিশম্বরবাবুর বড় ছেলে, হ্যাঁ বাবা, স্কুলে চলছি। বিশম্বরবাবু, তা ফটিক যাচ্ছে না আজকে স্কুলে? তাকে যে দেখছি নে। বিশম্বরবাবুর ছোট ছেলে বললে, না বাবা, ওর নাকি জ্বর হয়েছে, শুয়ে আছে। বিশম্বরবাবুর মেজো ছেলে বললে, আর স্কুলে গেলেই তার সঙ্গে আমরা স্কুলে যেতাম না। বিশম্বরবাবু বললে, সে কি, ফটিকের জ্বর? চিন্তিত হয়ে মামা বললেন। বিশম্বরবাবুর স্ত্রী প্রচণ্ড রেগে গিয়ে, জ্বর তো কি, একদম আদিক্ষেতা দেখাতে যাবে না, বলে দিলাম। জ্বর না ছাই, নাটক, সব নাটক, কাজ করার না করার অজুহাত। বিশম্বরবাবু অবাক হয়ে, কাজ, ও আবার কি কাজ করে? বিশম্বরবাবুর স্ত্রী প্রথমত খেয়ে, কাজ কাজ কাজ, এই তো নিজের কাজ। বিশম্বরবাবু, কিন্তু জ্বর হলে তো ডাক্তারবাবুকে ডাকতে হবে। বিশম্বরবাবুর স্ত্রী বললে, একদম না, ওর পিছনে টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই, এ সাধারণ জ্বর, কালকের মধ্যে এমনিই সেরে যাবে। বিশম্বরবাবু হতাশ হয়ে, আচ্ছা বলছো যখন, দেখি। বিশম্বরবাবু ও তার স্ত্রী দুইজন বসে আছেন। বিশম্বরবাবু, তা ফটিকের জ্বরটা এখন কেমন হয়েছে? স্ত্রীকে জিজ্ঞাসা করলেন। বিশম্বরবাবুর স্ত্রী, আমি কি করে জানবো? বিশম্বরবাবু বললেন, দেখোনি তুমি? আচ্ছা রাতে কি খেয়েছে ও? বিশম্বরবাবুর স্ত্রী, বলতে পারবো না। বিশম্বরবাবু রেগে গিয়ে, তুমি কাল রাতে ওকে খেতে দাওনি? তুমি না ওর মামি, মাতৃ সমান? ছি ছি ছি, আমি
আমার বোনকে মুখ দেখাবো কি করে? তোমাদের এই জন্যই তো। ঠিক এমন সময় বিশম্বর বাবুর 3 ছেলে দৌড়ে এসে হাজির হলো। সকলেই হাঁপাচ্ছে। বিশম্বর বাবুর বড় ছেলে বলল হাঁপাতে হাঁপাতে, বাবা বাবা, ফটিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিশম্বর বাবুর মেজ ছেলে এসে বললে, আমরা অনেক খুঁজলাম, বাড়ির সর্বত্র খুঁজে দেখেছি, কিন্তু কোথাও নেই। বিশম্বর বাবুর ছোট ছেলে বলল, বাড়ির আশেপাশেও তো খুঁজে দেখলাম। বিশম্বর বাবু উদ্বিগ্ন হয়ে, সে কি, ছেলেটার জ্বর, চল চল চল, আশেপাশে আর একবার খুঁজে দেখি, তারপর থানায় খবর দিতে হবে। বিশম্বর বাবু তার 3 পুত্র সহ খুঁজতে শুরু করলো। বিশম্বর বাবু খুব উদ্বিগ্ন হয়ে পায়চারি করছেন। বিশম্বর বাবু বলল, না না না, ছেলেটাকে নিয়ে এসে আমি খুব অন্যায় করেছি, বুঝতেই পারিনি এমনটা হবে। ভেবেছিলাম ওর মামি মায়ের মতো তার খেয়াল রাখবে, আমার ছেলেরা ওর বন্ধু হয়ে ভাই হয়ে থাকবে, কিন্তু হলো উল্টোটা। আমি যদি আগে জানতাম তাহলে এমনটা হতে দিতাম না। ঠিক এমন সময় 2জন পুলিশ ফটিককে ধরাধরি করে নিয়ে বাড়িতে এলো। ফটিক প্রায় অচেতন, মুখে শুধু মা মা বলে ডাকছে। পুলিশ 2জন বিশম্বর বাবুর সামনে ফটিককে শুইয়ে দিল। প্রথম পুলিশ বলল, এ আপনার কে হয়? বিশম্বর বাবু বললে, আমার ভাগ্নে। পুলিশ বললে, দেখুন, এর মাকে খবর দিন, ছেলের প্রচন্ড অসুস্থ, আমরা ডাক্তার দেখিয়েছি, কিন্তু ডাক্তারবাবু এর স্বাস্থ্য নিয়ে যথেষ্ট চিন্তিত, তাই তাড়াতাড়ি এর মাকে খবর দিন। বলেই বিশম্বর বাবুর উত্তরের অপেক্ষা না করেই পুলিশ 2জন চলে গেলেন। বিশম্বর বাবু ধীরে ধীরে ফটিকের দিকে এগিয়ে গেলেন। ফটিক কাতর স্বরে, মামা, আমার কি এখনো ছুটি হয়নি? আমি মায়ের কাছে যাব। বিশম্বর বাবু বললে, হ্যাঁ ফটিক, তুমি মায়ের কাছে যাবে, দাঁড়াও, আমি এক্ষুনি তোমার মাকে আনানোর ব্যবস্থা করছি। এই বলে বিশম্বর বাবু ফটিককে বিছানায় শুইয়ে দিলে। ফটিক বিলাপের স্বরে, মা মা, আমাকে মারিস নে মা, সত্যি বলছি আমি কোনো দোষ করিনি মা, সমুদ্র যাত্রা করছি, ওই যে স্টিমারের খালাসিরা রশি ফেলে সুর করে জল মাপতো, কিন্তু আমি রশি ফেলেও জলের তল পাচ্ছি না মা, আমার ছুটি হয়েছে, এক বাও মেলে না, তো বাও মেলে না। না, আলো নিভে এলো এবং কিছুক্ষণ পর আমার আবার জ্বলে উঠল। ফটিক এইভাবেই বিছানায় শুয়ে আছে। হঠাৎ ফটিকের মা কাঁদতে কাঁদতে শয্যার উপর তিনি আছাড় খেয়ে পড়লেন। ফটিকের মা বলল, ফটিক সোনা, মানিক আমার। ফটিক কাতর স্বরে বলল, মা। ফটিকের মা বলল, ওরে ফটিক, ওরে বাচ্চাধন। ফটিক বলল, মা, এখন আমার ছুটি হয়েছে মা, আমি এখন বাড়ি যাচ্ছি।